নির্বাচন ব্যবস্থা সহ রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারে কি প্রস্তাব দিচ্ছে কমিশনগুলো, সেই আলোচনা যখন বিভিন্ন শিবিরে, তখন বেশ চাউর সরকারের জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচনের একসঙ্গে প্রস্তুতির ঘোষণা। কিন্তু কোন নির্বাচন আগে, জাতীয় নাকি স্থানীয় সরকার? নির্বাচনের দাবি তোলা রাজনৈতিক দলগুলোর মধ্যে এ নিয়েও রয়েছে ভিন্ন ভিন্ন আলোচনা। মতানৈক্যের এমন পরিবেশ আমাদের ভোটের ট্রেনের ৪৬তম পর্ব। আপনাকে স্বাগত জানাচ্ছি, আমি আজহার লিমন। শুরুতেই জেনে নেব আজ সারাদিন ভোট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল কি মন্তব্য করেছে সেটি। আমরা দেখছি যে আজও ভোট নিয়ে কথা বলেছে অনেকে। আমরা দেখছি যে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার, সরকারের উপদেষ্টা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আমরা দেখছি যে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই, এ ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নেই। এবং জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এই জাতীয় পার্টির জাফর অংশের উনি চেয়ারম্যান, উনি বলেছেন যে নির্বাচন নিয়ে টালবাহানা করবেন না, অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিন। আমরা দেখছি যে আসাদুজ্জামান রিপন, ভাইস চেয়ারম্যান বিএনপি, উনি বলেছেন যে আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না। আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম, উনি বলেছেন যে জাতীয় নির্বাচন সময় সাপেক্ষ বিষয়, সংস্কার কমিশনের রিপোর্ট দিলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর সংস্কার পরিধির ভিত্তিতে নির্বাচনের তারিখ স্পষ্ট হবে। আমরা এই সমস্ত মন্তব্যের উপরে প্রতিক্রিয়া জানবো। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার বাংলাদেশ এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মেজর আব্দুল ওয়াহাব মিনার। স্বাগত আপনাকে আজকের আলোচনায়। শুরুতেই যেটি আপনার কাছ থেকে মন্তব্য নেব যে এই যে বিএনপির নেতা যে বললেন যে আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নেওয়া হবে না, এই যে এবি পার্টিও কি তাই মনে করে? আর এই যে প্রশ্নটা, আরেকটা প্রশ্ন আপনাদের করতে চাই যে বিএনপি তো নির্বাচন করছিল, তারা নির্বাচন চাইছিল, কিন্তু এখন যখন সরকার বলছে যে স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে নেওয়া হচ্ছে, তখন বিএনপির পক্ষ থেকে এই ধরনের কথা কেন আসছে? আপনার প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে এবং দর্শক শ্রোতা যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। বস্তুত এই যে টপিকগুলো এত গুরুত্বপূর্ণ কেন, আপনারা এটা নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মতামত দিচ্ছেন, কারণ হচ্ছে যে দেশের দীর্ঘ সময় নির্বাচন ছিল না, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই, কথা বলতে পারে নাই, নির্যাতিত নিপীড়িত ছিল। তো এই যে একটা সুযোগ এসেছে মানুষের সামনে যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যে একটা ভালো নির্বাচন দেবে বলে যে জনগণের যে আকাঙ্ক্ষা, যে চাহিদা, সেইটা হয়তো পূর্ণ হতে যাচ্ছে, এই জন্য এটা বেশি এরকমের আলোচিত হচ্ছে। আর রাজনৈতিক দলগুলো তো তাদের মতামত দিবেই, কেউ বলবে দ্রুত করেন, কেউ বলবে সংস্কারের পরে। এই যে বিভিন্ন ধরনের মতামত, এইটি হচ্ছে গণতন্ত্রের ভূষণ, গণতন্ত্রের সৌন্দর্য। এবং এই ব্যাপারে বিএনপির একটা বক্তব্য থাকবে, আমাদের আরেক ধরনের বক্তব্য থাকবে, এখানে জামাত একটা বক্তব্য দেবে, হেফাজত একটা বক্তব্য দেবে। তো সেক্ষেত্রে যে এত আত্মাহুতি দেওয়া, এত ইনজুরি হওয়া, এত শহীদ হওয়া এবং এত বড় একটা সিচুয়েশন হয়ে যাওয়ার পর, জুলাই আগস্টের পরে আমরা যাতে কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছতে পারি, আমাদের মধ্যে যদি এই জাতীয় বিষয়ে যাতে বড় ধরনের কোনো অনৈক্য না হয়, সেই ব্যাপারে সকল রাজনৈতিক ব্যক্তিবর্গদের সমাধি থাকতে হবে। একটা মিনিমাম একটা যে আপনার সংস্কার, সেই সংস্কারটা হওয়ার পরে এই নির্বাচনে গেলেই ভালো হবে। কিন্তু পুরো সংস্কার তো হবে না, যতটা সম্ভব। জনাব ডক্টর মেজর আব্দুল ওয়াহাব, অনৈক্যতা আমরা দেখছি বক্তব্য বিবৃতিতে, এই যে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগে যে একটা ঐক্যের, যেটা বলি যে একটা ঐক্য ছিল, ঐক্যের একটা মিনার আমরা বিভিন্ন সময় দেখেছি, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হ্যাঁ, কিংবা আরও এই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া যে পক্ষগুলো, এখন তো বক্তব্য বিবৃতিতে একটা অনৈক্যের সুর স্পষ্ট। এইখানে আসলে দায়টা কার? বা এই যে বিভিন্ন ধরনের কথাগুলো আসছে বিভিন্ন পক্ষ থেকে, এটা কি রাজনৈতিক দলগুলোরই শুধু দায়, নাকি এই অন্তর্বর্তী সরকারেরও কিছু দুর্বলতা, কিছু দায় আছে? কি ভাবেন আপনারা? এগুলো জিনিস ইয়েস নো দিয়ে কোনো উত্তর হয় না আসলে, এগুলো ওঠানামা করে, এই পারদের মতো ওঠানামা করে। এইটা ওই টাইফয়েড ফিভারের মতো জ্বর যেমন ওঠানামা করে, এটা ওঠানামা করে। সেটা হচ্ছে আজকে আমি এখানে যদি এমন একটা বক্তব্য দিই, প্রান্তিক বক্তব্য, যে না এটা আসাদুজ্জামান রিপন ঠিক বলেন না, এটা বিএনপি খুবই তাড়াহুড়ো করছে,
তাহলে একটা এক্সট্রিম বক্তব্য হবে। তো তখন তাদের মধ্যে একটা প্রতিক্রিয়া, এই দূরত্ব হতেই পারে, দূরত্ব হবে, আবার কাছাকাছি আসবে। কিন্তু আমাদের জুলাই আগস্টের যে চেতনা, এইটা যদি ধারণ করি আমরা, তাহলে আমরা অবশ্যই এই বিরোধী দল, ছাত্ররা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এরা আমরা কাছাকাছি থাকবো। আমি এই ব্যাপারে ভীষণ রকমের আশাবাদী মানুষ, ভীষণ। কারণ আমরা ওইটা যদি ভুলে যাই, তাহলে আমাদের না, আপনার কথা স্পষ্ট, আপনার কথা স্পষ্ট। কিন্তু আমরা আপনাকে যে প্রশ্নটা করেছিলাম, যে এই যে আসাদুজ্জামান রিপন উনি যে বললেন যে আগামী জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন মেনে নেওয়া হবে না, আপনারা মানেন কিনা সে তার জবাব আমরা নেব দর্শক। কিন্তু তার আগে আমরা নিচে ছোট্ট একটি বিরতি, দেখছেন ভোটের ট্রেন। বিরতির পর স্বাগত, দেখছেন ভোটের ট্রেন। আমাদের সঙ্গে যুক্ত আছেন আমার বাংলাদেশ পার্টির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মেজর আব্দুল ওয়াহাব মিনার। আপনার কাছে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম বিরতির আগে, আব্দুল ওয়াহাব, এই যে মানে একটা কথা যে জাতীয় নির্বাচন আগে নাকি স্থানীয় নির্বাচন আগে, যেটি মানে বিএনপির নেতা স্পষ্ট করে বলেছেন যে তারা মানবে না জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন। আপনারা আসলে কি চাচ্ছেন, কোন নির্বাচন আগে হওয়া উচিত বলে মনে করেন? আমাদের যে আসলে যে আকাঙ্ক্ষাটা মানুষের ছিল, যেটা নিয়ে এত ডিবেট, যে আমাদের যে জাতীয় নির্বাচন একবার হলো আপনার কোনো প্রার্থীবিহীন নির্বাচন হয়ে গেল 14 সালে, তারপর 18তে হলো আপনার দিনের ভোট রাতে, আবার এবারে আমরা ডামি নির্বাচন দেখলাম। এটা নিয়ে যেহেতু বেশি কথাবার্তা মানুষের, এই জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড হলে, কিছু সংস্কার হলে, জাতীয় নির্বাচনটা দিয়ে স্থানীয় নির্বাচন করলে এটাই যৌক্তিক। তারপর সরকার কী করবে সেটা তো আমরা বলতে পারবো না। এটা আমাদের পলিটিক্যাল পার্টির যে বক্তব্য, আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে ধারণ করবে এবং সেটাই তারা বাস্তবায়ন করবে। একটা বিষয় দেখা যাচ্ছে যে মানে আপনাদের সঙ্গে এই যে নতুন একটা এই যে মানে রাজনৈতিক শক্তি যেটা মানে আত্মপ্রকাশ করবে বলে গুঞ্জন শোনা যাচ্ছে, জাতীয় নাগরিক কমিটি, তাদের মধ্যে একটা সখ্যতা দেখা যাচ্ছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা তারা বলছে, মানে এমন আলোচনাও আছে যে তাদের সাথে আপনাদের একটা জোট হবে। আবার তাদের বিরুদ্ধেও কথা আছে যে তারা কি মানে সরকারের সহযোগিতায় যেভাবে পার্টি গড়ে ওঠে, কিংস পার্টি, আপনাদের বিরুদ্ধে এরকম আলাপ আলোচনা ছিল আগে। তো এরকম কোনো ব্যাপার কি আছে, বা এই ব্যাপারে আপনারা কি বলবেন? এ ব্যাপারে আমি একটা উদাহরণ দিয়ে বলি। যে বাচ্চা কখনো হরিণ দেখেনি, সুন্দরবনে যায়নি, হরিণ দেখেনি, চিড়িয়াখানায় যায়নি, তাকে যদি হরিণের একটা বর্ণনা দেওয়া হয়, যেমন 4 পা আছে, মুখটা লম্বাটে, ঘাস খায়, এরপর একটা ছাগল এনে তার সামনে ধরা হয়, সে ওইটাকে হরিণ মনে করবে। কিন্তু যে প্র্যাকটিক্যালি হরিণ দেখেছে, ডিয়ার, স্পটেড, শিং থাকে, ফাস্ট দৌড়ায়, যেটা ছাগল ফাস্টলি দৌড়াতে পারে না, তাই এরকম একটা হরিণের ক্রাইটেরিয়া দিয়ে যদি হরিণটাকে সামনে উপস্থাপন করা হয়, তখন তার কারো কোনো সন্দেহ থাকবে না। আজকে এবি পার্টি ওরকম হরিণ, এবি পার্টি নিয়ে কারো কোনো ডাউট নাই যে এটা কারো বি টিম না, বা এটা কোনো কিংস পার্টি না। তো আজকে যে হাইপোথেটিক্যাল বক্তব্যটা আসছে যে ছাত্ররা একটা নাগরিক কমিটি, তাদের সাথে আমার অ্যালায়েন্স হবে, বিএনপির সাথে হইতে পারে, জামাতের সাথে হইতে পারে, এটা সবই হাইপোথেসিস। আমরা চাই যে সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা পূরণের জন্য যারাই এগিয়ে এসুক তাদেরকে আমরা স্বাগতম জানাবো, এবং কার সাথে কখন কি জোট হবে এটা সময় বলে দেবে। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আমাদের সঙ্গে যুক্ত আছেন এবি পার্টির আহ্বায়ক। একদম আমরা শেষ প্রান্তে আছি, জনাব আব্দুল ওয়াহাব, আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, বাংলাদেশে এই যে বড় যে দুইটি দল, একটি দল তো এই যে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেল, সর্বস্তরের যে পলায়ন, এটা বাংলাদেশে আগে দেখা যায়নি, এখন আরেকটা দল আছে। কিন্তু বাংলাদেশের ভোটের যে রাজনীতি, তাতে মোটামুটি 80% যে ফলাফল, তাতে এই বড় দুই দলেই গেছে। মানে এমপি এই বড় দুই দল থেকে, 80% এমপি বড় দুই দল থেকে আছে। সেখানে আপনারা একদম মানে সাম্প্রতিক সময়ের নিবন্ধন পাওয়া একটা দল, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে। আপনাদের হাতে এমন কি আছে যে আপনারা মানুষের কাছে পৌঁছতে পারবেন বলে আত্মবিশ্বাসী, এবং এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা সেটা আসলে কি, আর আপনারা মানে কি মাত্রায় এই আসনের নির্বাচনে অংশ নেবেন? স্থানীয় সরকার নির্বাচনেও আলোচনা হচ্ছে, সেই নির্বাচনে আপনারা অংশ নেবেন কিনা, কত আসনে আপনার প্রার্থী দেবেন, কি পরিকল্পনা যদি বলেন, এবি পার্টি সম্পর্কে আপনারা কি জানাতে চান মানুষকে? ধন্যবাদ, অনেক প্রশ্ন করে ফেলছেন। এখানে হচ্ছে রাজনৈতিক একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। আমরা ব্রিটিশদেরকে খেদিয়ে তারপরে 1947 সালে ভারত
পাক ভারত, এবং তারপরে আবার পাকিস্তান হলো, ভারত আলাদা, পাকিস্তান 24 বছর ধরে আমাদেরকে শোষণ করলো, আমরা 71 পেলাম, 71-এর পর আমরা ভেবেছিলাম যে আমরা একটা ভূখণ্ড পেয়েছি, আমরা স্বাধীন হয়েছি, এখন মানুষের আশা আকাঙ্ক্ষা এটা হয়তো পূর্ণ হবে, এই যে বৈষম্য ছিল বৈষম্যটা হয়তো থাকবে না, যে কোনো ধরনের বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, চাকরি পাওয়ার ক্ষেত্রে বৈষম্য ইত্যাদি ইত্যাদি। কিন্তু দেখা গেল যে যাদের শেখ মুজিবের হাত হয়ে এই দেশটা স্বাধীন হলো, উনি বাকশাল তৈরি করে ফেলেন, মানে গণতন্ত্রী মানে একজন মানে লিডার সাডেনলি উনি বাকশাল তৈরি করে সকল পার্টিকে নিষিদ্ধ করে দিলেন এবং উনি আজীবন প্রেসিডেন্ট থাকবেন। মানে কত দুঃখজনক, মানে আমাদের মানে এত একটা আমাদের হতাশাজনক একটা অধ্যায় উনি দিলেন। তারপরে পট পরিবর্তন হলো, জিয়া রহমান সাহেব এসে আবার গণতান্ত্রিক এটা করলেন সবাইকে নিয়ে। কিন্তু দেখা গেল যে আমরা আসলে কোনো সময়ই কিন্তু এই মানুষের যে আকাঙ্ক্ষা সেটা আমরা পরিপূর্ণ করতে পারি নাই, এবং একটা ট্রেন্ড যেটা তৈরি হয়েছে এই দুই দলের। না, কিন্তু যে প্রশ্নটা করছি জনাব আব্দুল ওহাব, যে মানুষের কাছে পৌঁছানো তো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক কঠিন। বাংলাদেশের মানুষ এই দুই দলকেই বিভিন্ন সময় পছন্দ করছে, নতুন একটা বিকল্প বা তাদের কাছে পৌঁছানো তো কঠিন ব্যাপার। যদি সংক্ষেপে আপনি এই প্রশ্নের উত্তর দেন। না, সংক্ষেপ হচ্ছে এই মানুষ এতদিন ধরে মাঠা চেনেন তো, মাঠা ঘোল, মানুষ এইটা খেয়ে যায়, আসল দুধ পায়নি, মানুষ স্যাকারিন খেয়েছে, চিনি পায়নি। আমরা এখন চিনি সরবরাহ করবো, আমরা বাটার সরবরাহ করবো, দুধ সরবরাহ করবো, কাজে মানুষ বুঝতে পারবে যে এইটা দুধ, এটা মাঠা না। কারণ ব্যক্তিকে কেন্দ্র করে পরিবার কেন্দ্রিক যে রাজনীতি, এটা তো কবররচিত হয়ে যাচ্ছে বাংলাদেশে। কাজে এর বাইরে যেটা থাকবে সেখানে আমরা বা আমার মতো যারা কথা বলবে তাদের সাথে আমাদের অ্যালায়েন্স হবে। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মেজর আব্দুল ওহাব মিনার। দর্শক দেখছেন ভোটের ট্রেন, এ পর্যায়ে নিচ্ছি আরেকটি বিরতি। ভোটের ট্রেনে স্বাগত আরও একবার। এই অংশে আমরা দেখাবো সংসদীয় আসন পরিক্রমা। আমাদের হাতে আছে আজকে নওগাঁ 1 আসনের তথ্য। এটি সংসদীয় আসন 46। আমরা দেখছি যে সীমানা পোরশা, সাপাহার এবং নিয়ামতপুর উপজেলা। মোট জনসংখ্যা এখানে আছে 5,42,238 জন। এখানে ভোটার সংখ্যা আছে 4 লাখের মতো। 2023 সালের তথ্য অনুসারে পুরুষ ভোটার এখানে 1,98,899 জন এবং নারী ভোটার আছে 2,03,701 জন। এই ছিল আজকের ভোটের ট্রেনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।